পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি অনবদ্য সৃষ্টি হিমু। হিমু সমগ্রের ধারাবাহিক পাঠে আমাদের আজকের আয়োজন হিমুর তৃতীয় গল্প হিমু। আগের দুটি গল্প ময়ূরাক্ষী এবং দরজার ওপাশে হলেও এই প্রথম গল্পের শিরোনামে হিমুর নামটি তিনি ব্যবহার করেছেন। সুপ্রিয় শ্রোতা, গল্পটির প্রথম অংশ আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। আজ শুরু করব গল্পটির শেষাংশ। গল্প বোঝার স্বার্থে আজকের পাঠ শোনার আগে পূর্বের পাঠটি শোনার জন্য অনুরোধ রইল। ভিডিওর ডেসক্রিপশনে আগের পর্বের লিঙ্ক জুড়ে দেওয়া হলো। তো দেরি না করে শুরু করছি হিমু গল্পটির শেষ পর্ব। মোরশেদ সাহেব সম্ভবত বাসায় ফেরেননি। এখন সবে সন্ধ্যা। যাদের ঘরের কোনো আকর্ষণ নেই তারা সন্ধেবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। এই অস্থিরতা শুধু মানুষের বেলাতেই যে হয় তা না, পশু পাখিদের ক্ষেত্রেও হয়। সেই কারণেই হয়তো সব ধর্মে সন্ধ্যা হল উপাসনার সময়, মনের অস্থিরতা দূর করে মনকে শান্ত করার এক বিশেষ প্রক্রিয়া। পরম রহস্যময় মহাশক্তির কাছে আবেদন, আমাকে শান্ত করো, আমার অস্থিরতা দূর করো। খোলা গেট দিয়ে ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, তবে দরজায় তালা নেই। কয়েকবার ধাক্কা দিতেই মোরশেদ সাহেব দরজা খুলে দিলেন। মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। কি ব্যাপার মোরশেদ সাহেব? কিছু না ছোট মামা, আসুন ভেতরে আসুন। শরীর খারাপ? জি, দুপুরে একবার এপিলেপটিক সিজার হলো, মেঝেতে পড়ে গিয়েছিলাম। ঘরে কেউ ছিল না। একা থাকেন? জি। বাতি জ্বালাননি কেন? সন্ধ্যাবেলা বাড়িঘর অন্ধকার দেখলে ভালো লাগে না। মোরশেদ সাহেব বাতি জ্বালালেন। আমি বসতে বসতে বললাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন না? আপনি অসুস্থ মানুষ, একজন কারো তো আপনার সঙ্গে থাকা দরকার। ছোট ভাই আছে, সে কানাডায় থাকে। ছোট বোন ঢাকাতেই আছে, ওর নিজের স্বামী সংসার আছে, ওকে বিরক্ত করতে ইচ্ছে করে না। আমি হলাম সবার বড়। এশার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। ও এসেছিল। নিজে এসেছিল? বাহ, ভালো তো। ওর দাদিমা নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সই আমাদের দুজনের জন্য মঙ্গলজনক। আমিও দেখলাম এশা ঠিকই বলছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছে না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই। পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি এশার সঙ্গে ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে কাগজপত্র সই করে এসেছি। ভালো করেছেন। এশার জন্য হয়তো ভালো করেছি, আমার জন্য না। আমার মনটা খুব খারাপ। মামা, আপনাকে চা করে দিই? ঘরে আর কিছু নেই, শুধু চা। শুধু চাই দিন। রান্নাবান্না কি আপনি নিজেই করেন? চাটা নিজেই বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। সেখানেও বেশি দিন যাওয়া যাবে না, গেলেই টাকার জন্য তাগাদা দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটা বিক্রির ব্যবস্থা করেছেন? ওর সঙ্গে আলাদা কিছু জুম লেন্স আছে। লেন্সটা আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? না না, তা হয় না, ছোট ভাই তো। আপনি ক্যামেরা বিক্রির ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন? আমি বেশি দিন বাঁচব না ছোট মামা, আমার শরীর খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কি উপসর্গ? মাথার ভেতর ঝিঝি পোকা ডাকে, ঝিঝি শব্দ হয়। সব সময় যদি হতো তাহলে আমি অভ্যস্ত হয়ে যেতাম। সব সময় হয় না, মাঝে মাঝে হয়। আমি চা খেলাম। মোরশেদ সাহেবের ঘর দুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো, দেখতে ভালো লাগে।
মোর্শেদ সাহেব। জি ছোট মামা। আপনার ঘর তো খুব সুন্দর করে সাজানো, দেয়ালে ছবি নাই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত। ছবি ছিল, অনেক ছবি ছিল, সব এশার ছবি। এশা বলল আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার তো কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তা পারবে না। তাছাড়া তুমি নিশ্চয় আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলো তুমি আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। ভালো করেছেন। চলুন আমরা এখন বের হই। কোথায় যাব? আমার একটা চেনা ভাতের হোটেল আছে, আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। ওদের রান্না খুব ভালো। তার চেয়ে বড় কথা, বাকিতে খাওয়া যাবে। মাস পুরোলে টাকা দিতে হবে তাও না, একসময় দিলেই হয়। মুর্শেদ সাহেব উজ্জ্বল মুখে বললেন, চলুন, ক্যামেরাটিকে এখন দিয়ে দেব? দিন। মজনু মিয়া আমাকে দেখেই গম্ভীর মুখে বলল, হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা শুনবো, তার আগে আপনি আমার ভাগ্নেকে দেখে রাখুন। এর নাম মোর্শেদ। এ আপনার এখানে খাবে। টাকা পয়সা একসময় হিসেব করে দেয়া হবে, আপনি খাতায় লিখে রাখবেন। মজনু মিয়া বিরস মুখে অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, অন্যদিকে তাকিয়েছেন কেন? আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। বলুন, শুনছি। আসেন, বাইরে আসেন। আমি মোর্শেদকে বসিয়ে বাইরে এলাম। মজনু মিয়া দুঃখিত গলায় বলল, আমি আপনারে খুবই পেয়ার করি হিমু ভাই। তা জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ হয়েছে। কাজটা আপনি কি করলেন? কোন কাজ? ওই দিন দুপুর রাতে মোস্তফাকে বললেন মোরগ পোলাও করো। আপনারা 7টা মানুষ মিলে 4টা মুরগি খেয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন। 4টা মুরগির জন্য মজনু মিয়া মরে যাবে না? তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বললেন আমি 2 দিন হোটেলে আসব না, বলেন নাই? বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না? আপনাকে বললে কি হতো? আমি সাবধান থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়েছিল? মজনু মিয়া বিরক্ত মুখে বলল, আপনি এমন একটা ভাব ধরলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ, কামেল আদমি, এটা আর কেউ না জানুক আমি জানি। আপনারা যে খাতির করি, ভালোবাসা থেকে যতটা করি, ভয়ে তার চেয়ে বেশি করি। কখন কি ঘটনা ঘটবে এটা আপনি আগে ভাগে জানেন। জানেন না? আমি কিছু বললাম না। মজনু মিয়া বলল, আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে, রিক্সা থেকে পড়ে পা মচকে যাবে, তারপরও আমাকে না বলে অন্য সবেরে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? বেশি ব্যথা পেয়েছেন? অল্পের জন্য পা ভাঙে নাই, মচকে গেছে। 7 দিন হয়ে গেছে, এখনো ঠিক মতো পা ফেলতে পারি না, সিলিক দিয়ে ব্যথা হয়। আপনার প্রাইভেট কথা শেষ হয়েছে মজনু মিয়া? জি, শেষ হয়েছে। আবার এক বন্ধুকে নিয়ে এসেছেন, দেখে তো মনে হয় মাথা আওলা, ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা করবে। ইয়াদ কি এখনো আসে? তাকে তো আসতে নিষেধ করেছি। না, উনি আর আসেন না। উনি আছেন কেমন? জানি না কেমন, অনেকদিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। মজনু মিয়া, ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা, সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেশি ভাত। ভাতের ছবি তুলবেন? পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি, ধবধবে সাদা। মজনু মিয়া বিরক্ত হয়ে বলল, আপনি বড় উল্টাপাল্টা কথা বলেন হিমু ভাই, আগামাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? জি না। জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। মাগনা দিলেও আমি নিব না হিমু ভাই। আসেন, চা খান নাকি ভাত খাবেন? ভালো সরপুটি আছে। ভাত খাবো না, ক্যামেরা বিক্রির চেষ্টা করতে হবে। চলি মজনু মিয়া। আমি চলে গেলাম তরঙ্গিনী স্টোরে। মুহিব সাহেব নেই।
নতুন একটি ছেলে বিরস মুখে দরজা বন্ধ করছে। রাত মাত্র 11টা, এর মধ্যেই দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন? সে সরু চোখে তাকালো, কিছু বলল না। মুহিব কোথায়? ওনার চাকরি চলে গেছে। উনি কোথায় আমি জানি না। চাকরি গেল কেন? জানি না, মালিক জানে। আপনি ওনার কেউ হন? কেউ হই না, টেলিফোন করতে এসেছি। টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5টা টাকা যদি আমি আপনাকে দেই তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ডায়াল ঘোরাতে ঘোরাতে বললাম, মুহিবকে বদলে আপনাকে নেওয়া মালিকের ঠিক হয়নি। আপনার হলো চোর স্বভাব। মাত্র 5 টাকার জন্য মালিকের নিষেধ অমান্য করেছেন, 100 টাকার জন্য দোকান খালি করে দেবেন। লোকটা আমার দিকে ভীত চোখে তাকাচ্ছে। আমি তাকে অগ্রাহ্য করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার ইরতাজুল করিম বললেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু, চিনতে পারছেন? পারছি। কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত দুপুরে আমি রসিকতা পছন্দ করি না। এটা কিন্তু সাধারণ ক্যামেরা না, এর সঙ্গে দুজন মানুষের ভালোবাসার এবং ভালোবাসা ভঙ্গের ইতিহাস জড়ানো আছে। আমি আপনাকে সস্তায় দেব। খট করে শব্দ হলো। ডাক্তার ইরতাজুল করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টায় আমি নিতুকে টেলিফোন করলাম। নিতু আমার গলা খুব ভালো করে চেনে, তবু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। নিতু তৎক্ষণাৎ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিকই করেছেন। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা। টেলিফোনে বলা যাবে? টেলিফোনে বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন। গাড়ি পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে। আপনি কি একটা ক্যামেরা কিনবেন? কি কিনব? ক্যামেরা, সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা, অটোমেটিক ম্যানুয়াল দুটোই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করলেন? চোরাই মাল নয়, জেনুইন পার্টির ক্যামেরা। কিনবেন কিনা বলুন। আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই? সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি আগ্রহী। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড় লোক, সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেসব পুরনো কোট বিক্রি হয়, তাদের বড় ক্রেতা হলো কোটিপতিরা, তারাই আগ্রহী ক্রেতা। কোটিপতিদের সম্পর্কে আপনার খুব ভ্রান্ত ধারণা হিমু সাহেব। কোটিপতিদের কোনো কিছু সম্পর্কে আগ্রহ থাকে না। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্কে যেতে চাচ্ছি না। আপনার ক্যামেরা আমি কিনব না। তবে কত টাকা আপনার দরকার আমাকে বলুন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 1,000 দিতে পারবেন? এখন পাঠাবো? জি, পাঠিয়ে দিন। কোথায় আছেন ঠিকানা বলুন। আমাকে পাঠাতে হবে না, আমি এক ভদ্রলোকের ঠিকানা দিচ্ছি, তার ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। আমি মোরশেদ সাহেবের ঠিকানা দিলাম। টেলিফোনে শুনতে পাচ্ছি নিতু খসখস করে লিখছে। হিমু সাহেব। জি। আপনার একটা চিঠি পাঞ্জাবির পকেটে ছিল, পেয়েছেন? ইয়াদকে দিয়ে পাঠিয়েছিলাম। পেয়েছি। পড়েছেন? পুরোটা পড়তে পারিনি, অর্ধেকের মতো পড়েছি। আপনি কি আমাকে বিশ্বাস করতে বলছেন যে পুরো চিঠি আপনি পড়েননি, অর্ধেক পড়েছেন? বিশ্বাস করতে বলছি। আপনার আচার আচরণে কতটা সত্যি আর কতটা ভান দয়া করে বলবেন। 50-50, অর্ধেক ভান, অর্ধেক সত্যি। ওই চিঠিটা আমি পড়ে ফেলেছি, কিছু মনে করবেন না। আই এম সরি। আচ্ছা, আপনি কি রূপা মেয়েটিকে নিয়ে একদিন আসবেন আমাদের বাসায়? ওনাকে দেখব। উনি যদি আসতে না চান, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে যাব। এশা দরজা খুলে তাকিয়ে রইল, মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না।
মাফলার দিয়ে মাথা ঢাকা চিনতে না পারার সেটা একটা কারণ হতে পারে। কেমন আছেন? এশা যন্ত্রের মতো বলল, ভালো। আপনার পরীক্ষা কেমন হলো খোঁজ নিতে এলাম। ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম। এশা দরজা বন্ধ করে দিল। রাত 8টা বাজে। টিভিতে বাংলা খবর হচ্ছে। খবর পাঠকের মুখ দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এদের বাড়ি পুরোপুরি নিঃশব্দ, একটু অস্বস্তি লাগে। আপনার দাদিমা ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছেন। কাজের মেয়েটা যে চলে গিয়েছিল, ফিরেছে? না। আমি কি বসবো? বসুন। আমি বসলাম। এসে আমার মুখোমুখি বসল। তার চোখে আজ চশমা নেই। সে মনে হয় শুধু পড়াশোনার সময়ই চশমা চোখে দেয়। মেয়েটার চোখ দুটো খুব সুন্দর। আজ এশাকে আরও সুন্দর লাগছে। একটু বোধহয় রোগাও হয়েছে। কানে সবুজ পাথরের দুটো দুল। ওই রাতে দুল দেখিনি। হিমু সাহেব, ওই দিন আপনি আমাদের কিছু না বলে চলে গেলেন কেন? আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলেন, কাজে আপনাদের বিরক্ত করলাম না, বিদায় হয়ে গেলাম। এশা তীক্ষ্ণ গলায় বলল, আমি হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম, আপনাকে কে বলল? ও বলেছে? আমি অনুমান করেছি। তারপর মোরশেদ সাহেবের সঙ্গে কথাও বললাম। ওনার খিলগার বাসাতেও গিয়েছি। আমি আপনার ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। ওকে কি আপনি আগে থেকে চিনতেন? না, চিনতাম না। ওই রাতেই প্রথম পরিচয় হলো। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন? সবসময় তাই করেন? কাউকে পছন্দ হলে করি। উনাকে আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এসা চাপা গলায় বলল, পাগল কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এমন মানুষরা কম্পেনিয়ন হিসেবে খুব ভালো। সাধারণ মানুষরা বোরিং হয়, কিন্তু এরা বোরিং হয় না। আপনার কাছে কিন্তু হয়েছে। আমার কাছে হয়েছে, কারণ আমাকে তার সঙ্গে জীবনযাপন করতে হয়েছে। একজন বিকৃত মস্তিষ্ক মানুষের সঙ্গে জীবনযাপন ক্লান্তিকর ব্যাপার। যাই হোক, আপনি এসেছেন যখন বসুন। দাদিমা বাসায় নেই, উনি চলে আসবেন। আপনি চা খেতে পারেন, আজ ঘরে চা চিনি সবই আছে। আমি আজ উঠব, কোনো একদিন ভোরবেলায় আসব। না, আপনি বসবেন। দাদিমা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি চলে যাওয়ায় ওই দিন আমার উপর খুব রাগ করেছিলেন। ওনার ধারণা আমি আপনাকে বিদায় করেছি। আজ আপনি দাদিমার মাথা থেকে ওই ধারণা দূর করবেন এবং আপনার ঠিকানা লিখে রেখে যাবেন। আপনার দাদিমা না আসা পর্যন্ত আমাকে এখানে একা একা বসে থাকতে হবে? আমি থাকবো আপনার সঙ্গে, একা বসিয়ে রাখবো না। আমরা কি নিয়ে কথা বলবো? দুজন মানুষ তো চুপচাপ মুখোমুখি বসে থাকতে পারে না। আমাদের কথা বলতে হবে। বলুন কথা। আপনার দাদিমার কি ফিরতে রাত হবে? বেশি রাত হওয়ার কথা না। তিনি জানেন আমি এখানে একা আছি। আমি টিভির দিকে মুখ ফিরালাম। শব্দহীন খবর পাঠ দেখতে মন্দ লাগছে না। এরও একটা আলাদা মজা আছে। খবর পাঠকদের কখনোই খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় না। তাদের কথাই শুধু শোনা হয়। কথা বন্ধ করে দিলেই শুধু ব্যক্তি হিসেবে তারা গুরুত্বপূর্ণ হয়ে পড়েন। তাদের খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে। হিমু সাহেব। জি। ও যে অসুস্থ সেই খবরটা কি আপনাকে দিয়েছে? এপিলেপসির কথা বলছেন? হ্যাঁ। জি, উনি আমাকে বলেছেন। বিয়ের আগে কিন্তু আমাদের কিছু বলেনি। এমন ভয়ঙ্কর একটা অসুখ সে গোপন করে গেছে। বিয়ের আগে অসুখটা হয়তো ভয়ঙ্কর ছিল না, সব সময় ভয়ঙ্কর ছিল। 6 বছর বয়স থেকে এই অসুখ নিয়ে সে বড় হয়েছে। তাহলে মনে হয় উনি অসুখে অভ্যস্ত হয়ে যাওয়ায় এটা হয়েছে। উনি ধরেই নিয়েছেন তার অসুখের ব্যাপারটা সবাই জানে। নতুন করে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। ইচ্ছে করে যে তিনি ব্যাপারটা গোপন করেছেন তা আমার মনে হয় না। আপনি কি তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন? তা করছি। উনি আমার বন্ধু মানুষ। বন্ধুকে বন্ধু ডিফেন্ড করবে, বাইরের কেউ করবে না। তাছাড়া এখন তো আপনারা আলাদা হয়ে গেছেন। উনার যা কিছু মন্দ তা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? উনার ভালো যদি কিছু থাকে তা নিয়ে থাকুন। ওর ভালো কিছু নেই। ও পুরোপুরি অসুস্থ একজন মানুষ। ওর খিলগার বাসায় আপনি গিয়েছেন? সেখানে কি কোনো আম গাছ দেখেছেন? দেখেননি। ও কিন্তু প্রায় বাসার সামনে একটা আম গাছ দেখে। আম গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একবার রাত দুপুরে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, এশা, চলো আমরা দুজনে গাছটার নিচে বসি।
আপনি নিশ্চয়ই বসতে যাননি? না, যাইনি। গেলে ভালো হতো। আপনি যদি বলতেন, চলো যাই, বসি গাছের নিচে, কিংবা যদি বলতেন, তোমার ওই আম গাছের ডালে একটা দোলনা টাঙিয়ে দাও, আমি দোলনায় চড়ব, তাহলে খুব ইন্টারেস্টিং হতো। এতে কি পাগলামির প্রশ্রয় দেওয়া হতো না? না, হতো না। আপনি যাকে পাগলামি ভাবছেন তা হয়তো পাগলামি নয়। আলেকজান্ডার পুশকিন তার বাড়ির পেছনে সবসময় একটা দিঘি দেখতে পেতেন। জ্যোৎস্না রাতে দিঘির পাড়ে বেড়াতে যেতেন। একজন বিখ্যাত ব্যক্তি পাগলামি করে গেছেন বলে পাগলামিকে স্বীকার করতে হবে? না, হবে না, এমনি বললাম। আপনি ওই লোককে ছেড়ে এসে ভালোই করেছেন। ও বেশি দিন বাঁচবেও না। স্বামীর মৃত্যু আপনাকে দেখতে হবে না, আপনাকে বিধবা শব্দটার সঙ্গে যুক্ত হতে হবে না। বিধবা খুব পেলেটেবল শব্দ নয়। তাছাড়া একজন ভয়াবহ অসুস্থ রুগ্ন মানুষের সঙ্গে যুক্ত থেকে নিজের জীবনটাকে নষ্ট করবেন কেন? একটাই আপনার জীবন, একটাই পৃথিবী। দ্বিতীয় কোনো পৃথিবী আপনার জন্য নেই। সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মোরশেদ সাহেবের আপনাকে প্রয়োজন নেই। তার আছে নিজস্ব পৃথিবী, নিজস্ব আম গাছ। অল্প যে কদিন বাঁচবেন তিনি তার আম গাছ নিয়েই কাটিয়ে দিতে পারবেন। আপনার তো কোনো আম গাছ নেই, কাজে আপনার একজন বন্ধু প্রয়োজন। ওমর খৈয়াম পড়েছেন? এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। ও মারা যাবে কেন? শরীর খুবই খারাপ, তাছাড়া টাকা পয়সাও নেই। বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা খুব তাড়াতাড়ি মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তখন খেয়ে না খেয়ে পথে পথে ঘুরতে গিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলবেন। আপনি জানেন না, ওর অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে। ওই লোক কি আত্মীয় স্বজনের কাছে যাবে? হাত পাতবে ওদের কাছে? না। এসা, এখন আমি উঠব, আরেক দিন আসব। আপনার দাদিমার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। রাত 9টায় অ্যাপয়েন্টমেন্ট, 9টা প্রায় বাজতে চলল। কবে আসবেন? খুব শিগগিরই আসব। এসা, আপনাকে আরেকটা কথা বলা প্রয়োজন মনে করছি। কথাটা হচ্ছে, আমার কথাবার্তা থেকে দয়া করে কোনো ভ্রান্ত ধারণা নেবেন না। মনে করবেন না আমি খুব কায়দা করে মুর্শেদ সাহেবের কাছে আপনাকে ফিরে যেতে বলছি। আপনি বলছেন না? অবশ্যই না। মুর্শেদ সাহেব যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেন আমি হয়তোবা বলতাম। সেই সম্ভাবনা একেবারে নেই। উঠি এসা। ডক্টর ইরতাজুল করিম সাহেবও ঠিক এশার মতো ভঙ্গিতেই আমার দিকে তাকালেন, যেন চিনতে পারছেন না। সালাম আলাইকুম ডাক্তার সাহেব, আমি হিমু। কি ব্যাপার? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? আপনি ডায়েরিতে লিখে রেখেছেন, প্রথম যেদিন এসেছিলাম সেদিনই বলেছিলেন 1 সপ্তাহ পর রাত 9টার দিকে আসতে। বসবো? বসুন। শুরু করব? কি শুরু করতে চাচ্ছেন? জীবন কাহিনী? আমার বাবা কি করে আমাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করতে লাগলেন, তিনি কতটুকু পারলেন কতটুকু পারলেন না, অর্থাৎ ওই রাতে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু। হিমু সাহেব। জি? আমার একটি মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আপনি সেই খবর খুব ভালো করেই জানেন। ওর এখন স্কিন গ্রাফটিং হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় থেকে চামড়া কেটে লাগানো হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। রোগী দেখছি না, কিছু করার নেই বলে চেম্বারে এসে বসেছি। আমি তাহলে চলে যাই? এসেছেন যখন বসুন। আপনার কাছে আমার একটি ডিনার পাওনা আছে। আসুন, আমরা একসঙ্গে ডিনার করি। ঘরে গত 7 দিন ধরে রান্নাবান্না হচ্ছে না। আমার স্ত্রী থাকেন হাসপাতালে, কাজে আমরা কোনো একটা হোটেলে বসব। আপনার আপত্তি আছে? না, আপত্তি নেই। চলুন তাহলে ওঠা যাক। আমরা গুলশান এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। ডাক্তার সাহেব বললেন, এই রেস্টুরেন্টটা ছোট, কিন্তু খাবার খুব ভালো। এদের কুক একজন ভিয়েতনামি মহিলা, তিনি খাবার তৎক্ষণাৎ তৈরি করে দেন। আপনি কি খাবেন মেনু দেখে অর্ডার দিন। আমি নিজে শুধু একটা স্যুপ খাবো। আপনি কি মদ্যপান করবেন?
জি না। বিয়ার? বিয়ার নিশ্চয় চলতে পারে। আপনি খান, আমার লাগবে না। বিয়ারের ক্যান খুলতে খুলতে ডাক্তার সাহেব বললেন, আমি আপনার একটি বিষয় জানার জন্য আগ্রহী। আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা, এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? আমি ঠিক জানি না। মাঝে মাঝে যা ভাবি তা হয়ে যায়। সে তো সবারই হয়, আপনারও নিশ্চয় হয়। না, আমার হয় না। অবশ্যই হয়, ভালো করে ভেবে দেখুন। এরকম কি হয় না যে আপনি দুপুরে বাসায় ফিরছেন, আপনার মনে হলো আজ বাসায় বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, খেতে বসে দেখেন সত্যিই তাই। এটা হচ্ছে কোইন্সিডেন্স। আমার ব্যাপারগুলিও কোইন্সিডেন্স, এর বাইরে কিছু না। আপনি বলতে চাইছেন আপনার কোনো ক্ষমতা নেই? না। ডাক্তার সাহেব 3টি বিয়ার শেষ করে চতুর্থ বিয়ার ক্যানে হাত দিলেন। মদ্যপানে তিনি খুব অভ্যস্ত বলে মনে হচ্ছে না। চোখ টোক লাল হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। হিমু সাহেব। জি। আমার কিন্তু ধারণা আপনার ক্ষমতা আছে। আপনার বাবা পুরোপুরি ব্যর্থ হননি। স্ট্রেঞ্জ কিছু জিনিস আপনার ভেতর তৈরি করতে পেরেছেন। তার একটি হচ্ছে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। এই ক্ষমতা আপনার প্রচুর আছে। এই ক্ষমতা অল্প বিস্তর সবারই আছে, আপনার অনেক বেশি আছে। ইয়াদ সাহেবের সঙ্গে কি রিসেন্টলি আপনার দেখা হয়েছে? না। আপনি কি জানেন তিনি গত 2 দিন ধরে ভিক্ষুক সেজে পথে পথে ঘুরছেন? 2 রাত বাড়ি ফেরেননি। না, জানি না। ইয়াদ সাহেবের স্ত্রী আপনি আসার কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিলেন। ভদ্রমহিলা যে কি পরিমাণ মানসিক অর্ডিয়ালের ভেতর দিয়ে যাচ্ছেন তা তাকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আপনি তাকে কি বলেছেন? বলেছি এটা সাময়িক ঝোঁক, ঝোঁক কেটে যাবে। ইয়াদ সাহেব বাসায় ফিরবেন। আপনার কি ধারণা হিমু সাহেব? কোন ধারণার কথা জানতে চাচ্ছেন? ইয়াদ সাহেব প্রসঙ্গে জানতে চাচ্ছি। উনার ঝোঁক কাটতে কতদিন লাগবে? বলতে পারছি না। ঝোঁক নাও কাটতে পারে। তার মানে? খাওয়া বন্ধ করে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, মানুষ খুব বিচিত্র প্রাণী ডাক্তার সাহেব। সে সারা জীবন অনেক কিছুই অনুসন্ধান করে ফেলে। সেই অনেক অনুসন্ধানের একটি হলো তার অবস্থান। সে কোথায় খাপ খায় তা জানতে চায়। সেই বিশেষ জায়গাটা যখন পেয়ে যায় তখন তাকে নড়ানো কঠিন হয়ে পড়ে। আপনি ভুলে যাচ্ছেন হিমু সাহেব, মানুষ খুব রেশিওনাল প্রাণী। মানুষ মোটেই রেশিওনাল প্রাণী নয়। সমস্ত পশু পাখি কীটপতঙ্গ রেশিওনাল, মানুষ নয়। যখন বৃষ্টি হয় পাখি তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের ভেতর ব্যতিক্রম আছে। এদের কেউ কেউ ইচ্ছে করে বৃষ্টিতে ভেজে, কেউ কেউ গাছের নিচে দাঁড়ায় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে বৃষ্টিতে, সে মনে মনে ভিজতে থাকে। হিমু সাহেব। জি। আপনি কিছুই খাচ্ছেন না। খাবারটা কি আপনার পছন্দ হচ্ছে না? জি না, সব কিছুর মধ্যে ধোয়া ধোয়া গন্ধ পাচ্ছি। ডাক্তার সাহেব বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কোথায় নামিয়ে দেব বলুন? কোথাও নামাতে হবে না, আমি এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাব। অনেকটা দূর কিন্তু। খুব দূর নয়। আবার কবে আপনার কাছে আসবো ডাক্তার সাহেব? আপনাকে আর আসতে হবে না, আমি আপনার চিকিৎসা করব না। আপনার কি ধারণা আমি অসুস্থ না? বুঝতে পারছি না। আচ্ছা, গুড নাইট। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। মেসের অফিসের বাতি জ্বালিয়ে জীবনবাবু বসে আছেন। আমাকে দেখেই বললেন, আপনার জন্য বসে আছি হিমু ভাই। আপনাকে বলেছি না আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিপদের কথাটা বলতে চান? জি। আসুন আমার ঘরে। বলুন। জীবনবাবু অনেকক্ষণ আমার ঘরের চৌকিতে বসে থেকে কিছু না বলেই চলে গেলেন। খুব জাঁকিয়ে শীত পড়েছে। আমার ঘরের জানালার একটা কাঁচ ভাঙা, শীতের ঠান্ডা হাওয়া আসছে। জীবনবাবুকে বলতে মনে থাকে না, আজ কি বার? বৃহস্পতিবার। পাশের ঘরে তাস খেলা হচ্ছে, হইচই শোনা যাচ্ছে। বিছানায় যাবার পর লক্ষ্য করলাম মাথা ধরা শুরু হয়েছে। ইরতাজুল করিম সাহেবকে এই মাথা ধরার কথাটা বলা হয়নি। টেলিফোন করার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটারে নতুন একটা সার্ভিস সেন্টার হয়েছে, ওদের টেলিফোন আছে,
গেলেই টেলিফোন করতে দেয়। সার্ভিস সেন্টারটু বন্ধ। এসেছি তরঙ্গিনী স্টোরে। নতুন ছেলেটা আমাকে দেখেই বলল, টেলিফোন নষ্ট। মিথ্যে বলছে বোঝাই যাচ্ছে। বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। সে মনে হয় আগে থেকে ঠিক করে রেখেছিল, আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা 10 টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো নষ্ট। আপনার চাকরি কতদিন হয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছি। মুহিব এসেছিল এর মধ্যে? না। ওর ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলার স্বর বের করছে। ওকে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরও রাগিয়ে দেওয়া যায় তাই ভাবছি। আপনাদের এই দোকান খোলে কখন? খামাখা পেঁচাল পারতেছেন কেন? সওদা করার থাকলে সওদা করেন, নয়তো যান গিয়া। আপনার ঠিকানাটা তো এখনো বলেননি। আরে ধুত্তেরি! আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বল পয়েন্ট কলম আছে? দেখান দেখি। সে একটা কলম সামনে রাখল। তাকে দেখে মনে হচ্ছে কলম দিয়ে খোঁচা মেরে সে যদি আমার চোখ গেলে দিতে পারত তাহলে খুশি হতো। দাম কত? 10 টাকা। বাংলাদেশি বল পয়েন্ট না? এগুলি 3 টাকা করে বাইরে বিক্রি হয়। আপনার এখানে 10 টাকা কেন? আপনি বাইরে থেকে কিনেন। আমি আপনার এখান থেকে কিনতে চাচ্ছি। 3 টাকার জিনিস বেশি হলে 4 টাকা হবে, তার চেয়ে বেশি হলে 5 হবে। 10 টাকা কেন? দাম বেশি থাকলে নিয়েন না। মানিব্যাগ খুলে আমি আমার শেষ সম্বল 10 টাকার নোটটা দিয়ে 3 টাকা দামের বল পয়েন্ট কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের 1 তারিখে ফুপা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাবে বাদলের সর্বনাশ হচ্ছে। বাদলকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজ বিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না তুলেই, ভেতরে আস। অনেকদিন দেখা হয় না। তোমাকে তুই করে বলতাম না তুমি করে বলতাম ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতন লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে ঢুকতেই হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? না। আমি অবশ্যই বাদলকে বলেছি তুমি জেলে আছো। তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজ বের করার জন্য অস্থির হয়ে পড়ত। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বললেন, অনুমতি নিচ্ছ কেন? বসো। আপনার অফিসে ঢুকলেই নিজেকে অফিসের একজন কর্মচারী বলে মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব। সামনে বসতে ভয় লাগে। ফুপা খুশি হলেন। ফাইল সরিয়ে আমার দিকে তাকালেন। তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম 2টা রাখো। 400 আর 400 করে 800 আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছা করলে আমাদের অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেলের অফিসারের একটা পোস্ট খালি আছে। আমরা অ্যাডভার্টাইজ করব না। অ্যাডভার্টাইজ করলে সামাল দেওয়া যাবে না। তুমি চাইলে আজই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। বেতন কত? বেসিক 3000 প্লাস 40% হাউস রেন্ট, 200 কনভেন্স, 300 মেডিকেল। হিসাব করো কত হলো। জটিল হিসাব আমাকে দিয়ে হবে না ফুপা, তবে আমি খুব ভালো একজন লোক দিতে পারি। ভেরি আর্নেস্ট। তোমার কাছে তো আমি লোক চাইনি। তা চাননি, তবে হাতে যখন আছে তখন বললাম। আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এর উপর আমি 800 টাকা বাজি রাখতে পারি। এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে ওই লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে 800 টাকা দিয়ে দেব। ফুপা চুরুট ধরাতে ধরাতে বললেন, কি আছে লোকটার যা অন্য কারণ নেই? সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়।
যদিও সেখানে কোনো গাছ নেই, কোনো কালে ছিলও না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসে থাকতে দেখে, পাখির কিচিরমিচির শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বললেন, তুমি এই বদ্ধ উন্মাদকে আমার এখানে চাকরি দিতে চাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরি খুব দরকার, উনি অসুস্থ, এপিলেপসি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শক্তি পাবেন, এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগল সারাবার কারখানা? না, তা হবে কেন? একই উন্মাদ, তার উপরে এপিলেপটিক পেশেন্ট, তাকে তুমি আমার এখানে চাকরি দেওয়ার কথা ভাবলে কি করে? আর ভাববো না ফোপা, এখন তাহলে যাই। যাও, খবরদার বাসায় আসবে না। বাদল আছে কেমন? ও ভালোই আছে, তোমার প্রভাব থেকে দূরে আছে। ভালো না থাকার তো কোনো কারণ নেই। আমি কি ওর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারি ফোপা? অনেকদিন দেখি না, কথা বলতে ইচ্ছা করে। অসম্ভব, টেলিফোন করতে পারবে না, একেবারেই অসম্ভব। বলবো ঢাকা সেন্ট্রাল জেল থেকে বিশেষ অনুমতি নিয়ে টেলিফোন করা হচ্ছে, মিনিট 2 টাকা। মিনিট 2 কথা বলবো, 2 মিনিটের কি হবে? কিছু হবার থাকলে 2 মিনিটেই হবে। বাদলের মাথা খারাপ হয়েই আছে, ঠিক করার চেষ্টা করছি। তোমার টেলিফোন পেলে আর ঠিক হবে না। হিমু, তুমি বিদায় হও, ক্লিয়ার আউট। এখন থাকো কোথায়? কোথায় থাকি বলতে যাচ্ছিলাম, ফুপা আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, বলতে হবে না, জানতে চাচ্ছি না। আমি ঘর ছেড়ে বেরোবার আগে বললাম, ফুপা, বাদলের ব্যাপারে একটা ক্ষুদ্র সমস্যা হতে পারে। ওই সমস্যাটা নিয়ে কি ভেবেছেন? কি সমস্যা? আমি জেলে আছি শুনে সেও ভাবতে পারে জেলে যাওয়াটা প্রয়োজনীয়, কাজেই জেলে যাবার একটা চেষ্টা করতে পারে। ফুপার মুখ গম্ভীর হয়ে গেল। আমি চলে এলাম। মজনু মিয়ার ভাতের হোটেলে যেতে হবে, ভাতের বিল দিতে হবে, অনেক টাকা বাকি পড়ে আছে। মজনু মিয়ার হোটেলে খুব ভিড়, প্রচুর কাস্টমার, সবার জায়গা হচ্ছে না, কেউ কেউ দাঁড়িয়ে আছে। মজনু মিয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখে শীতল গলায় বলল, ভাইজান, কথা আছে। কি কথা? সাধারণ না প্রাইভেট? প্রাইভেট। আমি প্রাইভেট কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মজনু মিয়া তার ছোট ভাইকে ক্যাশে বসিয়ে এগিয়ে এলো। আমি বললাম, খুব ভালো বিজনেস হচ্ছে মজনু মিয়া, ব্যাপার কি? ব্যবসাপাতি হইল আপনার ভাগ্যের ব্যাপার, কখন কি হয় কিছুই বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আমার সামনের হোটেলের সব বান্দা কাস্টমার এইখানে আসতেছে। বয় বাবুর্চি তো বাড়াতে হবে, এরা পারছে না, আরও কয়েকজন নিন। দেখি। আর এদের বেতন বাড়িয়ে দিন। বাজে কথা বলবেন না তো হিমু ভাই, বাজে কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা যান, বাজে কথা বলবো না, আপনার প্রাইভেট কথা শুনবো। প্রাইভেট কথাটা কি? আপনি যে আপনার এক ভাগ্নেকে গছাইয়ে দিয়ে গেলেন, তার আছে মির্গি ব্যারাম। ওই দিন দুপুরে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল, কেলেঙ্কারি অবস্থা, কাস্টমাররা সব খাওয়া ফেলে উঠে দাঁড়ায় আছে। তাতে অসুবিধা কি? অসুবিধা আছে না, এইরকম রোগী নিয়ে কারবার করলে তো হবে না, দোকানের বদনাম হবে, লোক আসা কমে যাবে। আপনি উনারে আমার দোকানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, নিষেধ করে দেব। আপনি রাগ হলেও কিছু করার নাই, আপনার জন্য সব মাপ। কিন্তু হিমু ভাই, পাগল ছাগল মৃগী রোগী এদের আমি দোকানে ঢুকাবো না। ওই দিন আপনার ভাগ্নেরে দেখে আমি কানে হাত দিয়েছি, অনেক কাস্টমার বাইরে দাঁড়া হয়েছিল, গন্ডগোল দেখে ভিতরে ঢুকি নাই। আপনার ভাগ্নেরে আমি বলে দিয়েছি আর যেন এখানে না আসে। আপনি নিজেই বলে দিয়েছেন? জি ভাইজান, আমি বলেছি, মৃগী রোগী আমার দরকার নাই। আমি পকেট থেকে সিগারেট বার করতে করতে বললাম, রুগ্ন মানুষের প্রতি মমতা দেখানোর বদলে আপনি দেখাচ্ছেন ঘৃণা। এটা কি ঠিক হচ্ছে? রোগটা তো আপনারও হতে পারত। তাছাড়া এই যে আজ আপনার দোকানে এত বিক্রি বেড়েছে, হয়তো আমার ভাগ্নের কারণেই বেড়েছে। এই কদিন তাকে যত্ন করে খাইয়েছেন বলেই বেড়েছে। এখন তাকে বিদায় করে দিয়েছেন, দেখা যাবে হুট করে বিক্রিটা পড়ে যাবে। আমাকে ভয় দেখায় লাভ নাই হিমু ভাই, আমি ভয় পাওয়ার লোক না। ওই মৃগী রোগী আমি আর দোকানে ঢুকতে দেব না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে কিছু নিবেন না হিমু ভাই, আপনার জন্য আমি আছি, অন্য কারোর জন্য না। আমি মজনু মিয়ার টাকা পয়সা মিটিয়ে মুর্শিদ সাহেবের খোঁজে গেলাম। খিলগাঁয়ে তার বাড়িতে তাকে পাওয়া গেল না।
ঘর তালাবদ্ধ। বাড়িওয়ালাকে খুঁজে বের করলাম, বয়স্ক ভদ্রলোক। তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গেই ঘরে নিয়ে বসালেন। বললেন উনি বাসা ছেড়ে দিয়েছেন। আমি বললাম, কোথায় গিয়েছে জানেন? জি না। বাসা ছেড়েছেন কবে? গত পরশু। 2 মাসের ভাড়া পাওনা ছিল, উনি ভাড়াটা সব মিটিয়ে দিয়ে গেছেন। আমি বললাম, থাক, ভাড়া দিতে হবে না, বাদ দেন। রাজি হলেন না। জিনিসপত্রগুলো কোথায়? জিনিসপত্র কিছু তো ছিল না, একটা খাট, কিছু চেয়ার টেবিল, ওই সব একটা ঘরে তালা দিয়ে রেখেছি। বলেছি এক সময় এসে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ভদ্রলোকের উপর মায়া পড়ে গেছিল বুঝলেন। ভালো চাকরি করছিল, সুন্দর সংসার, হঠাৎ কি হয়ে গেল দেখেন, সব ছারখার। যাবার সময় বাসার সামনে খোলা জায়গাটায় দাঁড়িয়ে খুব কাঁদছিলেন, দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার বড় বৌমা বলল, বাবা, ওনাকে বলেন বাসা ছাড়ার দরকার নাই, ওনাকে থাকতে বলেন। এগুলা হচ্ছে ভাই ভাবের কথা, সংসার তো ভাই ভাবের কথাই চলে না। তা তো ঠিকই, বিনা পয়সায় থাকতে দিলে আমার চলে কি করে? আমি তো এতিমখানা খুলি নাই। এই কথাই বৌমাকে বুঝাই বললাম। উনি কি বললেন? কিছু বলে নাই, চুপ করেছিল। লক্ষ্মী মেয়ে, শ্বশুরের মুখের উপর কোনো কথা বলবে না। তারপর শুনি রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, ভাত খাও নাই কেন মা? সে বলল, মানুষটার জন্য মনটা খুব খারাপ লাগছে বাবা, ভাত খেতে ইচ্ছা করছে না। কি রকম করে কাঁদছিল। যাই হোক, মেয়ে ছেলের কথা বাদ দেন, মেয়ে ছেলে বিড়ালের জন্যও কাঁদে। এখন বলেন, আপনি ওনার কে হন? সম্পর্কে আমি মামা হই। ও আচ্ছা, খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে। আমি বললাম, আপনার বড় বৌমাকে একটু ডাকবেন? কেন? একটু দেখব, ভালো মানুষ দেখার মধ্যেও পুণ্য আছে, যদি অসুবিধা না হয় একটু ডাকুন। ভদ্রলোক বিস্মিত হয়েই তার বড় বৌমাকে ডাকলেন। সাদাসিধা সরল চেহারার মেয়ে, 2 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলেও 19-20। তার কোলের শিশুটিও অবিকল তার মতো দেখতে। মা ও শিশু যেন একই ছাঁচে তৈরি। আমি বললাম, আপনি কেমন আছেন? মেয়েটি জবাব দিল না। আমি বললাম, আপনার ছেলেটার কি নাম রেখেছেন? মেয়েটি এই প্রশ্নেরও জবাব দিল না, বাচ্চা নিয়ে ভেতরে চলে গেল। বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, আমার বৌমা খুব লাজুক স্বভাবের, বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারে না। আমি বললাম, আমি কথা বলতে চাইও নি, শুধু দেখতে চেয়েছি। আচ্ছা ভাই, যাই। আপনার ভাগ্নেরে বলবেন জিনিসপত্র সাবধানে রাখা আছে, যেন চিন্তা না করে। জি আচ্ছা, বলবো। আপনার অনেক মেহেরবানি। নিতুর একটা চিঠি এসেছে। নিতুর স্বভাবও দেখা যাচ্ছে ইয়াদের মতো। চিঠি পাঠিয়েছে ইংরেজিতে টাইপ করে, ডাকে পাঠায়নি, হাতে হাতে পাঠিয়েছে। নিতুর ম্যানেজার চিঠি নিয়ে এসেছে, তার উপর নির্দেশ, চিঠি আমার হাতে দিয়ে অপেক্ষা করবে এবং জবাব নিয়ে যাবে। বড় লোকের ম্যানেজার শ্রেণীর কর্মচারীরা নিজের প্রভু ছাড়া সবার উপর বিরক্ত হয়ে থাকেন। এই ভদ্রলোককে দেখলাম মহা বিরক্ত, প্রায় ধমকের স্বরে বলল, কোথায় থাকেন আপনি? কেন বলুন তো? এই নিয়ে 10 বার এসেছি, বসে যে অপেক্ষা করব সেই ব্যবস্থাও নেই। মেসের অফিস বন্ধ, একজনকে বললাম একটা চেয়ার এনে দিতে, সে আচ্ছা বলে চলে গেল, আর দেখা নেই। আমি গম্ভীর গলায় বললাম, এরপর যখন আসবেন একটা ফোল্ডিং চেয়ার সঙ্গে করে নিয়ে আসবেন। ম্যানেজারের মুখ কঠিন হয়ে গেল, মনে হচ্ছে এ জাতীয় কথাবার্তা শুনে সে অভ্যস্ত নয়। নিতুর চিঠি বের করে বলল, চিঠি পড়ে জবাব লিখে দিন, আপা বলেছেন জবাব নিয়ে যেতে। এখন চিঠি পড়তে পারবো না। ম্যানেজার হতভম্ব গলায় বলল, এখন চিঠি পড়তে পারবেন না? জি না। চিঠি আপা পাঠিয়েছেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আপাই পাঠাক আর দিদিমণি পাঠাক, চিঠি এখন পড়ব না। কখন পড়বেন? তাও তো বলতে পারছি না, আমার মাথা ধরা রোগ আছে, খারাপ ধরনের মাথা ধরা, এখন সেটা শুরু হয়েছে। আমি খুব ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে গোসল করব, তারপর দরজা জানালা বন্ধ করে ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি দেখি মাথা ব্যথা সেরেছে, তখন পড়তে পারি, আবার নাও পারি। জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করুন, এখন চলে যান,
রাতে একবার খোঁজ নেবেন। আপাকে কি বলবো চিঠি আপনি পড়তে চাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকালাম। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে। সবাই ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে কাজ সারতে চায়। কেউ ভয় দেখালে উল্টো তাকে ভয় দেখাতে ইচ্ছে করে। ম্যানেজার বেটাকে চূড়ান্ত রকমের ভয় কি করে দেখানো যায়, মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখ করে বলল, আমি কি ওনাকে বলবো যে উনি বলছেন যখন ওনার ইচ্ছা হয় তখন পড়বেন, এখন ইচ্ছা হচ্ছে না? আমি হাই তুলতে তুলতে বললাম, বলতে পারেন। আচ্ছা, বলবো। চিঠিটা সঙ্গে করে নিয়ে যান। রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজটা ঠিক করছেন না। সবাই তো আর ঠিকঠাক কাজ করে না, কেউ কেউ ভুলভাল কাজ করে। আমি ভুলভাল কাজ করতে অভ্যস্ত। আপনি চিঠি নিয়ে যান। জি না, আমি অপেক্ষা করব। বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে নিয়ে যান, বারান্দায় বসুন। শুভ বিকাল। আমি চেয়ার বের করে দিলাম। দীর্ঘ সময় নিয়ে গোসল সারলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমি দরজা বন্ধ করে ঘুমোতে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলেই ডাকলাম, ম্যানেজার সাহেব। জি। আপনি এখনো আছেন? জি। সঙ্গে গাড়ি আছে? আছে। তাহলে তরঙ্গিনী স্টোরে চলে যান, একটা বল পয়েন্ট কিনে আনবেন। চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে, 10 টাকা দিয়ে কিনেছিলাম, লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না, আমাকে লিখতে হবে নিজের কলমে। তরঙ্গিনী স্টোর থেকেই কিনতে হবে? জি। স্টোরটা কোথায়? বলছি। আপনার কাছে বল পয়েন্টের দাম হয়তো 3 টাকা চাইবে, কিন্তু আপনি দেবেন 10 টাকা। নিতে না চাইলে জোর করে দেবেন। ম্যানেজার নিঃশ্বাস ফেলে বলল, জি আচ্ছা, দেব। আপনি দয়া করে চিঠিটা পড়ুন। তার কঠিন ভাব এখন আর নেই। এখন সে ভীত চোখেই আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে বললাম। ভদ্রলোক আর একবার বলল, অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না? আমি কঠিন গলায় বললাম, না। নিতু লিখেছে, হিমু সাহেব, আশা করি সুখে আছেন। অবশ্যই আমার আশা করা না করার কিছু আসে যায় না। আপনি সব সময় সুখেই থাকবেন এবং আপনার আশেপাশের মানুষদের নানাভাবে বিভ্রান্ত করবেন, বিপদে ফেলবেন। অন্যদের সমস্যায় ফেলাতেও খুব সুখ আছে, সেই সুখের ঘাটতি আপনার কখনো হবে না। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আপনার বন্ধু অবশেষে আপনার সুচিন্তিত পরামর্শ গ্রহণ করেছেন। তিনি ভিখিরি হয়েছেন। ভিখিরির মতো সাজসজ্জা করে পথে পথে ঘুরছেন। এমন হাস্যকর ব্যাপার যে ঘটতে পারে তা কোনোদিন কল্পনাও করিনি। ইয়াদ বুদ্ধিমান নয়, এই তথ্য আপনি যেমন জানেন আমিও জানি, কিন্তু ও যে কতটা বোকা তা আপনি চোখে আঙুল দিয়ে আমাকে দেখালেন। ইয়াদের আত্মীয় স্বজনদের আমি বলেছি ব্যাপারটা আর কিছুই না, ইয়াদের এক ধরনের খেলা। ওরা ব্যাপারটা সেভাবেই নিয়েছে এবং বেশ মজাও পাচ্ছে। কিন্তু আমি তো জানি ব্যাপারটা খেলা হলেও আপনার জন্য খেলা, ইয়াদের জন্য নয়। আপনি যে খেলাটা খেলছেন তা হলো ডেঞ্জারাস গেম। আশা করি আপনি জানেন খেলাটা কোথায় শেষ করতে হয়। আমি দুজন লোক ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছি। ওরা সবসময় তার দিকে লক্ষ্য রাখছে। আমার ধারণা ছিল 2 দিন পার হবার আগেই ওর মোহভঙ্গ হবে এবং সে বাড়িতে ফিরে আসবে। আমাকে জোর খাটিয়ে কিছু করতে হবে না, কিন্তু সে বাসায় ফিরছে না। আপনি এই চিঠি পাওয়া মাত্রই এমন ব্যবস্থা করবেন যেন সে বাড়িতে ফিরে আসে। আমি এই ব্যাপারটা খুব পরিষ্কার করে আপনাকে জানাতে চাই, তা হলো ও বোকা হোক আর যাই হোক, ওকে আমি অসম্ভব ভালোবাসি। ভালোবাসা মাপার যন্ত্র বের হয়নি, বের হলে আমার ভালোবাসার পরিমাণ আপনাকে মেপে দেখাতাম। ওর কোনো রকম ক্ষতি আমি সহ্য করব না, কাউকে সেই ক্ষতি করতেও দেব না। ও কোথায় রাত্রি যাপন করে তা আমাদের ম্যানেজার সাহেব জানেন, উনি আপনাকে সেখানে নিয়ে যাবেন। ওর মাথা থেকে ভূত ছাড়িয়ে আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন এবং আর কোনোদিন ওর সঙ্গে যোগাযোগ রাখবেন না। আপনার জন্য এই কাজ কঠিন নয়, বেশ সহজ। এই সহজ কাজের জন্য আমি অনেক বড় মূল্য দিতে প্রস্তুত আছি। টেল মি ইয়োর প্রাইস। আরও কিছু কথা বলার ছিল, ক্লান্ত বোধ করছি। নিতু। আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব,
ভদ্রলোক তৎক্ষণাৎ সাড়া দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? জি। বল পেন এনেছেন? জি। কত নিয়েছে? 4 টাকা চেয়েছিল, আপনি 10 টাকা দিতে বলেছেন, দিয়েছি। নিতে চাচ্ছিল না, আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না, তবে আপনাকে নিয়ে ইয়াদের খোঁজে যাব। চলুন যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না। ওনার একটা ঘুমাবার জায়গা আছে, রাত 11টার দিকে সেখানে ফেরেন। তাকে কি এখন ভিখিরির মতো লাগে? জি, লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে? তা ঠিক জানি না, কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিল মনে হয়। খাওয়া দাওয়া করছে? প্রথম দিন কিছু খাননি, রাতে একটা পাউরুটি খেয়েছেন। তারপর? আমি শুধু প্রথম দিনের খবরই জানি। ওর দিকে লক্ষ্য রাখার জন্য লোক রাখা আছে না? জি আছে। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন, না দুপুর থেকে এখানেই বসে আছেন? খাইনি কিছু। যান, খেয়ে আসুন। জি না। না কেন? ম্যানেজার জবাব দিল না। আমি বললাম, নিতু কি বলে দিয়েছে আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে? জি। তাহলে চলুন, আমার সঙ্গে চলুন, আপনাকে খাইয়ে আনি। লাগবে না। আসুন যাই। স্যার, আমি কিছু খাবো না। রাত 11টায় ইয়াদের সন্ধানে বের হলাম। ইয়াদ থাকে মিরপুর 10 নম্বরে, সিএনবি গুদামে। গুদামের ভেতর গাদাগাদি করে রাখা রাস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব, দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো। তার একটিতে ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতেই সে খুশি খুশি গলায় বলল, চলে আয়, মাথা নিচু করে ঢুকবি। দাঁড়া 1 সেকেন্ড, বাতি জ্বালাই। সে কুপি জ্বালালো, আমি ঢুকলাম। ভক করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকল। গন্ধে নাড়িভুড়ি উল্টে আসছে রে ইয়াদ। প্রথমে খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডারের স্ল্যাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় চটের পর্দা। নিচে পুরনো কম্বল লম্বালম্বি বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই আসবি জানতাম, ইচ্ছে করেই তোকে খবর দিইনি। তুই হচ্ছিস গ্রে হাউন্ড টাইপ, গন্ধ শুকে শুকে চলে আসবি। আমার সংসার কেমন দেখছিস? মন্দ না। মন্দ না মানে? এক্সেলেন্ট। শীত টের পাচ্ছিস? না। পূব পশ্চিমের মুখ করা, উত্তরি বাতাস ভেতরে ঢোকার কোনো উপায় নাই। মশা লাগছে? না। এক মুখ পলিথিন দিয়ে ঢাকা, অন্য মুখ চটের পর্দা, মশা ঢোকার কোনো উপায় নাই। এরকম আরামের জায়গার খোঁজ পেলি কোথায়? এর চেয়েও আরামের জায়গা আছে, ভাড়া বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, ভাড়া দিতে হয়? অবশ্যই দিতে হয়। এর ভাড়া কত? 2 টাকা। মাসে 2 টাকা? ইয়াদ বিরক্ত হয়ে বলল, তুই কি পাগল টাগল হয়ে গেলি? শায়েস্তা খার আমল ভেবেছিস? পার নাইট 2 টাকা। শীতকালে চার্জ বেশি, গরমকালে পার নাইট 1 টাকা। মাস চুক্তির কোনো ব্যাপার নাই। ভাড়া নেয় কে? সর্দার আছে, সর্দার নেয়। সিএনবির দারোয়ান নেয়, পুলিশ নেয়। অনেক ভাগাভাগি, পুরোপুরি জানি না। 2 টাকা ভাড়া দিয়ে কেউ থাকে? অবশ্যই থাকে। কোনোটা খালি নাই, তাছাড়া অনেক স্পেস, কোনোটাই পুরো ফ্যামিলি আটে। চা খাবি? তোর এখানে কি চা বানানোর ব্যবস্থাও আছে? আরে না, তবে কাছে পিঠে আছে, ডাক দিলে নিয়ে যাবে। চা, সিগারেট, পান। সুখে আছিস মনে হয়? অবশ্যই সুখে আছি, কোনো রকম চিন্তা ভাবনা নাই। কে কি বললো তা নিয়ে মাথা ব্যথা নাই। কি আরামে যে ঘুম হয় তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস, আরামের ঘুম কি জিনিস এটা জানার জন্য আমাদের সবার কিছুদিনের জন্য হলেও ভিখারি হওয়া উচিত। তার উপর ভিখারিদের মধ্যে কমিউনিটি ফিলিং যা আছে তারও তুলনা নেই। বাইরে থেকে আমাদের মনে হয় এক ভিখারি অন্য ভিখারিকে দেখতে পারে না। এটা খুবই ভুল কথা। সবাই সবার খোঁজ রাখে। ধর সিগারেট খা। সিগারেট ধরেছিস? ধরেছি। হাইকোর্ট মাজারের কাছ থেকে এক রাতে গাঁজা খেয়েছি, 2 টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। উঠলাম সকালে। ইয়াদ গা দুলিয়ে হাসতে লাগলো। আমি বললাম,
নিতুর কথা মনে হয় না? ইয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, একেবারেই না। উহু, তুই বলে মনে পড়ল। ও কেমন আছে জানতে চাস না? ভালো আছে তো বটেই, খারাপ থাকবে কেন? তোর আসল কাজ কেমন এগোচ্ছে? এগোচ্ছে না। অবশ্য আমি নিজেই গা করছি না। তারা তো কিছু নেই, হোক ধীরে সুস্থে। আগে ওদের মেইন স্ট্রিমের সঙ্গে মিশে নেই, তারপর। ওদের মেইন স্ট্রিমের সঙ্গে এখনো মিশতে পারিসনি? উফু, ওরা খুব চালাক, বুঝলি হিমু। চট করে ধরে ফেলে যে আমি ওদের একজন না, বাইরের কেউ। কিছু বলে না? না, কিছু বলে না, চুপ করে থাকে। তবে আমার মতো অনেকেই আছে। বলিস কি? নানান ধান্দায় ভিকিরি সেজে ঘোরে। বিদেশি আছে বেশ কয়েকটা। এর মধ্যে একটা আছে নেদারল্যান্ডের, বিরাট চোর। চা খাবি কিনা তো বললি না, খাবি? খাবো। ইয়াদ চটের পর্দা সরিয়ে রাখলো। তুলসী, ও তুলসী, দুটো চা। তুলসীকে দেখে রাখ, অসাধারণ একটা মেয়ে। আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি। কি যে বুদ্ধি! তোর তো অনেক বুদ্ধি। তোকেও সে এক হাটে কিনে অন্য হাটে বেঁচে ফেলবে, তুই টেরও পাবি না। তুলসীর বয়স কত? 7-8 হবে, বেশি না। ও কি ভিক্ষা করে? গাবতলী বাস স্ট্যান্ডে চা বিক্রি করে। তুলসীর বাবা আর সে, দুজনের ব্যবসা, ভালো রোজগার। তুলসী চা নিয়ে ঢুকল। মেয়েটার গায়ে সুন্দর গরম সোয়েটার, মাথার চুল লাল, স্বর্ণকেশী বালিকা। ইয়াদ বলল, তুলসী হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তুলসী আর চোখে আমাকে দেখল, কিছুই বলল না। ইয়াদ বলল, চায়ের কাপ থাক, পরে নিয়ে যাবি। হিমু, তুলসীকে কেমন দেখলি? ভালো। মারাত্মক বুদ্ধি। কি করে বুঝলাম জানিস? তুলসী আমাকে বলল, দুজন লোক আপনার উপর নজর রাখছে। আমি কিচ্ছু বুঝিনি। দুজন তাহলে তোর উপর নজর রাখছে? নিতুর কাণ্ড। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখা হলো অভ্যাস। কোন দিন দেখব টুটি ফুটিকে নিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হলে কি করবি? ইয়াদ গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি উপস্থিত যদি হয় তাহলে বলবো, আমার সঙ্গে থেকে যাও নিতু। কি মনে হয় তোর, নিতু থাকবে? কিছু বলা যায় না, থাকতেও পারে। এখানে থাকাটা কিন্তু আরামদায়ক। একটা রাত থেকে যা, তুই নিজেই টের পাবি। থাকবি? আমার দম বন্ধ হয়ে আসছে। কুপির ধোয়ায় দম বন্ধ হচ্ছে। কুপি নিভিয়ে দিলেই দেখবি আরাম। ইয়াদ ফু দিয়ে কুপি নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার, এমন অন্ধকার আমি আমার জীবন দেখিনি। হিমু, ভিখিরিদের সঙ্গে আমার একদিন দুদিন থাকলে হবে না, অনেক দিন থাকতে হবে। এখনো ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবু অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। একটা তোকে বলি, আমাদের ধারণা মাসের 1-2 তারিখের দিকে ভিখিরিরা বেশি ভিক্ষা পায়। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি দেয়। ব্যাপার মোটেই তা না। সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এদিকে কোনো কাজই হয়নি। ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি। নাস্তিকতা যে ভিখিরিদের মধ্যে সবচেয়ে বেশি, এটা জানিস? আজ করতে পারি। ফ্যামিলি স্ট্রাকচার এদের ভেঙে পড়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, আবার স্ত্রী অন্য কারোর সঙ্গে কিছুদিন থেকে স্বামীর কাছে ফিরে আসে। স্বামীর বেলাতেও এটা সত্যি। এরা সম্পূর্ণ নতুন ধরনের এক সমাজ তৈরি করেছে। সেই সমাজের আইন কানুন আলাদা। এরা যাযাবরদের মতো হয়ে যাচ্ছে। কোথাও এক নাগাড়ে 3 রাতের বেশি থাকবে না, ঘুরে ঘুরে বেড়াবে। তোর কাছে ইন্টারেস্টিং লাগছে? লাগছে। ভিখিরিদের রোজগার সম্পর্কে আগে যে সমীক্ষা করেছিলাম সেটা পুরোপুরি ভুল। ভিখিরিদের মধ্যে নতুন মা যারা, অর্থাৎ যাদের বাচ্চার বয়স 1 মাস 2 মাস, তারা খুব ভালো রোজগার করতে পারে। তবে এই সব ক্ষেত্রে নতুন মার শরীর দুর্বল বলে বের হতে পারে না। বাচ্চাটা ভাড়া খাটে। 40 থেকে 50 টাকা দৈনিকে ভাড়া। এত সব তথ্য পাচ্ছি যে তুই কল্পনাও করতে পারবি না। এই সব তথ্য নিতে নিতেই তো এক জীবন কেটে যাবে। এর মানে কি এই যে তুই তোর জীবনে এই গর্তে কাটিয়ে দিবি, নিতুর কাছে ফিরে যাবি না? ইয়াদ হাই তুলতে তুলতে বলল, দেখি।
আমি আজ যাচ্ছি। কাল আসবি? বুঝতে পারছি না, আসতেও পারি। তোর কিছু লাগবে? লাগলে বল, নিয়ে আসবো। কিছু লাগবে না। টাকা পয়সা লাগবে? না। পকেটে রুমাল থাকলে রেখে যা, সর্দি হয়েছে, রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে। ইয়াদের কাছ থেকে বের হয়ে বড় রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে। আমি বললাম, আপনি এখনো যাননি? চলে যান। আপনাকে পৌঁছে দিয়ে যাই স্যার। আমি হেঁটে বাড়ি ফিরব, পৌঁছে দিতে হবে না। আপাকে কি বলবো? আমি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব, যা বলার আমি তখন বলবো। উনি খুব অস্থির হয়ে আছেন স্যার। বুঝতে পারছি। আগামীকাল সকালের দিকে কি আসতে পারেন না? না। কবে নাগাদ আসবেন? ঠিক দিনটা বললে আমার জন্য ভালো হয়। আপা জিজ্ঞেস করবেন, কিছু বলতে না পারলে রাগ করবেন। ম্যানেজার হয়ে জন্মেছেন, বসের রাগ তো সহ্য করতেই হবে। ভিখিরি হয়ে জন্মালে কারোর ধার ধারতে হতো না। বেঁচে থাকছেন যাদের দয়ার উপর, তাদের সমীহ করতে হচ্ছে না। ইন্টারেস্টিং না? ম্যানেজার জবাব দিল না, দুঃখিত চোখে তাকিয়ে রইল। বেচারার জন্য আমার মায়া লাগছে, কিন্তু কিছুই করার নেই। নিতুর সঙ্গে দেখা করতে যাবার সময় হয়নি। নিতুকে অপেক্ষা করতে হবে। রূপার চিঠি এসেছে। কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে। আরেকটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম। খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এত বড় কাগজে একটি মাত্র লাইন, তুমি কেমন আছো। নাম সই করেনি, তারিখ দেয়নি। চিঠি কোত্থেকে লেখা তাও জানবার উপায় নেই। শুধু একটি বাক্য, তুমি কেমন আছো। প্রশ্নবোধক চিহ্নটি সাদা কাগজে কি কোমল ভঙ্গিতেই না আঁকা হয়েছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো রূপার আগের চিঠি পুরো পড়া হয়নি। কি লেখা ছিল সেই চিঠিতে কোনো দিনও জানা যাবে না, কারণ চিঠি হারিয়ে ফেলেছি। নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। চিঠিটা নিতু পড়েছে। নিতুর কাছে যেতে হবে, যেতে ভরসা পাচ্ছি না, কারণ ইয়াদের খোঁজ পাচ্ছি না। সে তার আগের জায়গায় নেই। তুলসী মেয়েটি ছিল, সে কিছু জানে না, কিংবা জানলেও কিছু বলছে না। নিতুর ম্যানেজারও জানে না। নিতু যাদের ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে। যে মানুষ ভোল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ হবার কথা না। নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে। বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয়। এরা একদিন ইয়াদকে খুঁজে বের করবে। নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গে যেতেই হবে, কারণ নিতুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি। এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। এই ক্ষমতা তিনি শুধু তার কাছেই রেখে দিয়েছেন। ইয়াদ কোনো সমস্যা নয়, সমস্যা হলো মোরশেদ। সেও উধাও হয়ে গেছে। মজনু মিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না, পুরনো বাসায় যায় না, তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানে না। তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও মনে হয় না। সে একমাত্র এশার কাছেই যেতে পারে। কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি। বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায়, কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না। মোরশেদ কি হারিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি। তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে। কেউ অদৃশ্য হতে চাইলে প্রকৃতি সেই সুযোগ করে দেয়। একদিন গেলাম এশাদের বাড়ি। এসে দরজা খুলে আনন্দিত গলায় বলল, আরে আপনি কেমন আছেন? ভালো আছি। ওই যে আপনি গেলেন, আর খোঁজ নেই। দাদিমা রোজ একবার জিজ্ঞেস করে, লোকটা এসেছে? উনি কি আছেন? না, নেই। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আপনি খোঁজখবর নিয়ে আসেন, যখন দাদিমা থাকে না তখনই উপস্থিত হন। আসুন, ভেতরে আসুন। আজ এশাকে অনেক হাসি খুশি লাগছে। মনে হচ্ছে তার বয়সও কমে গেছে। উজ্জ্বল রঙের শাড়ি পরেছে, তবে আজও খালি পা। ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন, ওনার ওষুধপত্র লেগেছিল, আপনি কিনে দিলেন। দাদিমা ওই টাকা আপনাকে দিতে যাচ্ছেন, সেজন্যই তিনি আপনাকে এত খোঁজ করছেন। আমি দাদিমাকে বললাম, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, টাকা দিলেও উনি নেবেন না।
টাকা নেব না এই ধারণা আপনার কেন হলো? আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি। না, বুঝতে পারেন না। টাকা আমি নেব, সব মিলিয়ে 140 টাকা খরচ হয়েছে। আজ আমি টাকা নিতে এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ। বসুন, টাকা নিয়ে আসছি। এশা টাকা নিয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি বসুন। আমি আবার বসলাম। এশা বসলো আমার সামনে। সহজ গলায় বলল, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি। আমেরিকার নিউ জার্সিতে আমার মেজো ভাই থাকেন, ইমিগ্রেন্ট। তিনি আমার জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। আমি তার কাছে চলে যাব। বাহ, ভালো তো। ভালো মন্দ জানি না, ভালো মন্দ নিয়ে মাথা ঘামায়নি। ভালো হবারই সম্ভাবনা। নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন। এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে। হয়তো হঠাৎ একদিন মোর্শেদের সঙ্গে পথে দেখা হলো, আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না, তিনিও ভেবে পাচ্ছেন না। কিংবা ধরুন খিলগাঁয়ে আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে হলো, আরে এই বাড়ির বারান্দায় চেয়ার পেতে জ্যোৎস্না রাতে দুজন বসে কত গল্প করেছি। এসে আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব আমাকে কেন বলছেন? এমনি বলছি। শুনুন হিমু সাহেব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টির চেষ্টা করছেন। চেষ্টা করতে হবে কেন? আপনার ভেতর এমনিতেই কিছু অপরাধবোধ আছে। দেশ ছেড়ে চলে যাবার পেছনেও এই অপরাধবোধ কাজ করছে। সেটা নিশ্চয়ই দূষণীয় নয়। দূষণীয়? মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কটা জিনিসের একটি হলো অপরাধবোধ। আপনি এই অপরাধবোধ ছেড়ে ফেলুন। কিভাবে ছেড়ে ফেলব? দেশ ছেড়ে যাওয়ার আগে মোর্শেদ সাহেবের সঙ্গে একটা সহজ সম্পর্ক তৈরি করুন, কথা বলুন, গল্প করুন। তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কিনা দেখুন। চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। হিমু সাহেব, আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন। আমি আর কোনোটাই করব না। 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আমি অসম্ভব ব্যস্ত, তাছাড়া ইচ্ছাও নেই। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, মেজো ভাই টিকিট পাঠিয়েছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এশা, আপনি কিন্তু যেতে পারবেন না। আপনাকে থাকতে হবে এই দেশেই। তার মানে? মানে আমি জানি না। আমি মাঝে মাঝে চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাই। আমি স্পষ্ট দেখছি আপনি মোর্শেদ সাহেবের হাত ধরে বিরাট একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ভয় দেখাচ্ছি না, কি ঘটবে তা আগে ভাগে বলে দিচ্ছি। প্লিজ, আপনি এখন যান। আপনার সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে। শুনুন হিমু সাহেব, 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আপনার কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। প্লিজ এখন যান। আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। আমাকে দুটো টেলিফোন করতে হবে। রিক্সা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিত হলাম। নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে। আমি বললাম, বল পয়েন্ট কিনতে এসেছি, এই নিন 10 টাকা। ছেলেটার কঠিন চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমাকে বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম, এসেছিল? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে ভয় আরো গাঢ় হচ্ছে। সেই কলমেও লেখা হচ্ছে না বলেই আরেকটা কলম কেনার জন্য আসা। ভাইজান, আপনার পরিচয় কি? আমার কোনো পরিচয় নেই। আমি কেউ না। আমি হলাম নোবডি। টেলিফোন ঠিক আছে? জি আছে। দুটো টেলিফোন করব। প্রথম টেলিফোন বাদলকে। বাদল চমকে উঠে চিৎকার করল, কে? হিমুদা? কোত্থেকে টেলিফোন করছো? কোত্থেকে আবার? জেলখানা থেকে। জেলখানা থেকে টেলিফোন করতে দেয়? দেয় না, তবে আমাকে দিয়েছে। জেলার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। তা তো দেবেনি, তুমি চাইলে কে না বলবে। তোমার কতদিনে জেল হয়েছে? 6 মাস। সে কি, বাবা যে বললো 1 বছর? 1 বছরেরই হয়েছিল, ভালো ব্যবহারের জন্য মাপ পেয়েছি। তাহলে তোমার সঙ্গে আর মাত্র 3 মাস পর দেখা হবে। আমার দারুণ লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে।
তুই আমার একটা কাজ করে দে বাদল, একজন লোককে খুঁজে বের করে দে, তার নাম মোর্শেদ। কোথায় খুঁজব? কোথায় যে সে আছে বলা মুশকিল, তবে আমার মনে হয় 132 নম্বর খিলগাঁয় একতলা বাড়ির সামনে সে গভীর রাতে একবার না একবার আসে। ওই বাড়ির সামনে ফাঁকা জায়গায় সে একটা আম গাছ দেখতে পায়। আসলে কোনো গাছ নেই, কিন্তু লোকটা দেখে। গাছটা দেখার জন্যই সে প্রতি রাতে একবার সেখানে যাবে, আমার তাই ধারণা। বলো কি? ইন্টারেস্টিং ব্যাপার। জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো। এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা এবং তাকে বলা সে যেন অবশ্যই 11 তারিখ বেলা 3টার আগেই এয়ারপোর্টে বসে থাকে। কেন হিমুদা? একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে চলে যাবেন। লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত। বলতে পারবি না? অবশ্যই পারবো। শুধু যে পারবো তা না, আমি নিজেও এয়ারপোর্টে যাব। তোকে যেতে হবে না, তুই শুধু খবরটা দে। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। মোর্শেদ সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমার অন্য কাজ আছে। আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে। নিতুর সঙ্গেও দেখা করতে হবে। ইয়াদের বাড়ি সবসময় আলোয় ঝলমল করে। সন্ধ্যার পর থেকেই এরা বোধহয় সবকটা বাতি জ্বালিয়ে রাখে। আজ ওদের বাড়ি অন্ধকার। গেট থেকে গাড়ি বারান্দা পর্যন্ত, রাস্তার দুপাশের বাতিগুলো পর্যন্ত নেভানো, শুধু বারান্দার বাতি জ্বলছে। আমি গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, কেউ নেই নাকি? আপা আছেন। কুকুর দুটো কোথায়? টুটিফুটি? ওরা বান্ধা আছে, ভয় নাই যান। ভয় নেই বলেই ভয় বেশি লাগে। আমি ভয়ে ভয়ে এগোচ্ছি। বারান্দায় বেতের চেয়ারে নিতুকে বসে থাকতে দেখলাম। আজ তার গায়ে সাদা রঙের শাড়ি, সাদা শাড়িতে নীল ফুলের সুতার কাজ, গায়ের চাদরটাও সাদা। সাদা রং মেয়েদের এত মানায় আজ প্রথম জানলাম। নিতু আমাকে দেখে উঠে এলো, সহজ গলায় বলল, আসুন। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এখানে বসবেন না ভেতরে যাবেন? বারান্দায় ভালো। হ্যাঁ, বারান্দায় ভালো। আপনি কি লক্ষ্য করছেন বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে থাকি? আমি লক্ষ্য করেছি। আপনার তাড়া নেই তো? আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি চা দিতে বলি, টুটিফুটিকে খাবার দিয়ে আসি। আমি খাবার না দিলে ওরা কিছু খায় না। নিতু উঠে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম নিতুকে খুব আপসেট দেখব, সেরকম মনে হচ্ছে না। আপসেট যদিও হয়ে থাকে, নিজেকে সামলে নিয়েছে। আমি লক্ষ্য করেছি ছোটখাটো ব্যাপারে যারা অস্থির হয়, বড় ব্যাপারগুলিতে তারা মোটামুটি ঠিক থাকে। ঘরে তৈরি সমুচা এবং পট ভর্তি চা ট্রেতে নিতু নিয়ে এসেছে। এই কাজ সে কখনো করে না। খাবার আনার অন্য লোক আছে। সমুচাগুলি এইমাত্র ভাজা হয়েছে, খান, ভালো লাগবে। সঙ্গে টক দেব? না। টুটিফুটিকে খাবার দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। ওরাও কি সমুচা খাচ্ছে? না, ওরা সেদ্ধ মাংস খাচ্ছে, হলুদ দিয়ে সেদ্ধ করা মাংস। দিনে ওরা একবারই খায়। আমি সমুচা খেতে খেতে বললাম, বিলেতি কুকুর একবার খায়, কিন্তু দেশিগুলি তো সারাক্ষণ খায়, কিছু পেলেই খেয়ে ফেলে। ট্রেনিং দেওয়া হয় না বলে সারাদিন খায়। ট্রেনিং দিলে ওরাও একবেলা খেত। চা ঢেলে দেব? দিন। নিতু চা ঢেলে কাপ এগিয়ে দিল। আমি লক্ষ্য করলাম সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে নিতু কানে মুক্তার দুল পরেছে। মিষ্টি হয়েছে? হয়েছে। নিতু চেয়ারে সোজা হয়ে বসল, বড় করে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে এখন কঠিন কিছু কথা বলবে। আপনি গিয়েছিলেন ইয়াদের কাছে? জি। তাকে বলেছিলেন পাগলামি বন্ধ করে ঘরে ফিরে আসতে? না। আমিও তাই ভেবেছিলাম। আপনি তাকে দেখে খুব মজা পেয়েছেন। একজনকে শুধু কথায় ভুলিয়ে ভিখিরিদের সঙ্গে ভিড়িয়ে দেওয়া তো সহজ কাজ না, কঠিন কাজ। সবাই পারে না, আপনি পারেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি ওকে কিছু বলিনি, কারণ বলার প্রয়োজন দেখিনি। কেন প্রয়োজন দেখেননি? ও ফিরে আসবে, ওর প্রতি আপনার ভালোবাসা প্রবল। সেই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই। বড় বড় কথা বলে আমাকে ভোলাতে চাচ্ছেন? না, যা সত্যি তাই বললাম। যা সত্যি তা আপনি কাউকে বলেন না।
কারণ সত্যটা কি তা আপনি নিজেও জানেন না। আপনি বিভ্রম তৈরি করতে পারেন বলেই বিভ্রমের কথা বলেন। আমি খুব বিনীতভাবে আপনাকে একটা চিঠি লিখেছিলাম, আশা করেছিলাম আপনি আসবেন, আসেননি। ইয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাও আমার কারণে যাননি। ইয়াদকে আপনি কানে মন্ত্র দিয়েছেন, তাকে বলেছেন যে দুজন লোক তার পেছনে লাগানো আছে, যে জন্য সে ভোর রাতে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। আমি কি ঠিক বলছি? চুপ থাকবেন না, উত্তর দিন। আমি বললাম, একটা সিগারেট কি খেতে পারি? নিতু নরম গলায় বলল, অবশ্যই খেতে পারেন। আপনার বন্ধু গাঁজা খেয়ে মাঠে পড়েছিল, আপনি সিগারেট খাবেন না কেন? তবে ভাববেন না আপনাকে আমি সহজে ছেড়ে দেব, আপনাকে আমি কঠিন শাস্তি দেব। কি শাস্তি? আপনি তো ভবিষ্যৎ বলে বেড়ান, কাজে আপনি নিজেই অনুমান করুন, দেখি আপনার অনুমান ঠিক হয় কিনা। অনুমান করতে পারছি না। চা খাবেন আর এক কাপ? পটে চা আছে। না, আর খাবো না। আমি এখন উঠব, আর আপনি দুশ্চিন্তা করবেন না, ইয়াদ চলে আসবে। সান্ত্বনার জন্য ধন্যবাদ। নিতু হাসল, কিন্তু তার চোখ অসুস্থ মানুষের চোখের মতো ঝকঝক করছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নিতু বলল, আপনাকে আমি কি শাস্তি দেব তা না বলেই চলে যাচ্ছেন যে? অনুমান করতে পারছেন না? না। একটু চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন। পারছি না। আচ্ছা যান। নিতু উঠে দাঁড়ালো। আমি গেটের দিকে এগোচ্ছি এবং ভয় পাচ্ছি, অকারণ তীব্র ভয়। মনে হচ্ছে শরীর ভারী হয়ে এসেছে, ঠিকমতো পা ফেলতে পারছি না। গেটের প্রায় কাছাকাছি চলে যাওয়ার পর বুঝতে পারলাম নিতু কি শাস্তি দিতে যাচ্ছে। একবার ইচ্ছা করলো চেঁচিয়ে বলি, না নিতু না। তার সময় পাওয়া গেল না। টুটিফুটি উল্কার মতো ছুটে এলো। মাটিতে পড়ে যাবার আগে এক ঝলক দেখলাম, বারান্দায় আঙুল উঁচিয়ে নিতু দাঁড়িয়ে আছে, ধবধবে সাদা পোশাকে। তাকে দেখাচ্ছে দেবী প্রতিমার মতো। নিতু হিস হিস করে বলল, কিল হিম, কিল হিম। আমি বাস করছি অন্ধকারে এবং আলোয়, চেতন এবং অবচেতন জগতের মাঝামাঝি, টুয়েলাইট জোনে। আমার চারপাশের জগৎ অস্পষ্ট। আমি কি বেঁচে আছি? আমাকে ঘিরে অনেক লোকের ভিড়। এটা কি কোনো হাসপাতাল? আমার কোনো ক্ষুধাবোধ নেই, কিন্তু প্রবল তৃষ্ণা। পানি পানি বলে চিৎকার করতে ইচ্ছা করছে, চিৎকার করতে পারছি না। স্বপ্ন ও সত্য একাকার হয়ে গেছে। বাস্তব এবং কল্পনা পাশাপাশি হাত ধরাধরি করে এগোচ্ছে। আমি ওদের আলাদা করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মোটা গম্ভীর স্বরে একজন কেউ বলছে, হিমু সাহেব, হিমু সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জবাব দেবার দরকার নেই, জবাব দেবার চেষ্টা করবেন না, শুধু একটু আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি আপনার ডাক্তার। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি প্রাণপণে পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করি, পারি কি পারি না বুঝতে পারি না। মোটা গলার ডাক্তার সাহেবের কথাও শুনতে পাই না। আশেপাশে সব শব্দ অস্পষ্ট হয়ে আসে। তখন গভীর কোনো নৈশব্দ থেকে আমার বাবার গলা শুনতে পাই, খোকা, খোকা, আমার কথা শুনতে পাচ্ছিস? শুনতে পেলে আঙুল ফাঙুল নাড়াতে হবে না, মনে মনে বল শুনতে পাচ্ছি, তাহলে আমি বুঝব। শুনতে পাচ্ছিস খোকা? পাচ্ছি। তুমি আমাকে খোকা ডাকছো কেন? তুমি তো নাম দিলে হিমালয়। তোর মা খোকা ডাকত, এই জন্যই ডাকছি। শোন খোকা, তোর অবস্থা কাহিল, টুটিফুটি তোর পেটের নাড়িভুড়ি ছিঁড়ে ফেলেছে। আমি অবশ্য খুব খুশি। তুমি খুশি? খুব খুশি। মহাপুরুষ হবার একটা ট্রেনিং বাকি ছিল, তীব্র শারীরিক যন্ত্রণার ট্রেনিং, সেটি হচ্ছে। আমি কি মারা যাচ্ছি? বলা মুশকিল। 50-50 চান্স। এটাও ভালো হলো 50-50 চান্সে দীর্ঘদিন থাকার দরকার আছে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বাবা, তুমি কি সত্যিই আমার সঙ্গে কথা বলছো?
না এসব আমার মনের কল্পনা? এটাও বলা মুশকিল। 50% সম্ভাবনা পুরোটি তোর অসুস্থ থাকার কল্পনা, আবার 50% সম্ভাবনা আমি কথা বলছি তোর সঙ্গে। বেশিক্ষণ কথা বলতে পারবো না খোকা, ওরা তোকে মরফিয়া দিচ্ছে, তুই এখন ঘুমিয়ে পড়বি। আজ কিবার বাবা? কত তারিখ? জানি না, তোরও জানার দরকার নেই। আমি এবং তুই আমরা দুজনই এখন বাস করছি সময়হীন জগতে। এই জগৎটা অদ্ভুত খোকা, ভারী অদ্ভুত। এই জগতে সময় বলে কিছু নেই, আলো নেই, অন্ধকার নেই, কিছুই নেই। আমার তারিখ জানার খুব দরকার। 11 তারিখ এশা চলে যাবে। মোরশেদ সাহেবের এয়ারপোর্টে যাওয়ার কথা। উনি কি গেছেন? এশা কি তার সঙ্গে ফিরে এসেছে? তুই কি চাস সে ফিরে আসুক? চাই। তাহলে ফিরে এসেছে। সময়হীন জগতের মজা হচ্ছে এই জগতের বাসিন্দারা যা চায় তাই হয়। সমস্যা হচ্ছে এই জগতের কেউ কিছু চায় না। হিমু সাহেব, হিমু সাহেব, আমি আপনার ডাক্তার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে পায়ের আঙুল নাড়ান। গুড, ভেরি গুড। দেখি এবার হাতের আঙুল নাড়ান। কষ্ট হলেও চেষ্টা করুন, আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। ভেঙে পড়লে চলবে না, আপনাকে মনে জোর রাখতে হবে, সাহস রাখতে হবে। একসময় আমার জ্ঞান ফেরে। ডাক্তার চোখের বাঁধন খুলে দেন। আমি অবাক হয়ে চারপাশের অসহ্য সুন্দর পৃথিবীকে দেখি। ফিনাইলের গন্ধ ভরা হাসপাতালের ঘরটাকে ইন্দ্রপুরীর মতো লাগে। মায়াময় একটি মুখ এগিয়ে আসে আমার দিকে। ছোট মামা, আমাকে কি চিনতে পারছেন? আমি মোরশেদ, চিনতে পারছেন? পারছি। এসা কোথায়? ও বারান্দায় আছে, ভেতরে আসতে লজ্জা পাচ্ছে। ওকে কি ডাকবো? না, ডাকার দরকার নেই। আপনি কথা বলবেন না ছোট মামা, আপনার কথা বলা নিষেধ। আমি কথা বলি না, চোখ বন্ধ করে ফেলি। আবারও তলিয়ে যাই গভীর ঘুমে। ঘুমের ভেতর একটা বিশাল আম গাছ দেখতে পাই। সেই গাছের পাতায় ফোঁটা ফোঁটা জ্যোৎস্না বৃষ্টির মতো ঝরে পড়ছে। হাত ধরাধরি করে দুজন হাঁটছে গাছের নিচে, মানব ও মানবী। কারা এরা? কি এদের পরিচয়? দুজনকেই খুব পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি। আবার মনে হয় না তো, এদের তো কোনোদিন দেখিনি। অনেক দূর থেকে চাপা হাসির শব্দ ভেসে আসে। আমি চমকে উঠে বলি, কে আপনি? কে? ভারী গম্ভীর গলায় উত্তর আসে, আমি কেউ না, আই অ্যাম নোবডি। শেষ হলো হুমায়ুন আহমেদের হিমু সিরিজের 3য় উপন্যাস হিমু। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। পরবর্তীতে আর কী গল্প শুনতে চান তাও উল্লেখ করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।